হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব কোলাজেন দিয়ে। সো তাহলে আমরা এখনো সেলুলার বায়োকেমিস্ট্রিতে আছি। প্রিভিয়াসলি আমরা মোটামুটি প্রাইমারি ডিসিলারি ডিসকাইনেজিয়া, ফ্লাজেলা, সিলিয়া, মাইক্রোটিবিউল, সোডিয়াম পটাশিয়াম পাম্প এগুলো নিয়ে পড়াশোনা করেছি। So আজকে let's start with collagen. So collagen is the most abundant protein in the human body and extensively modified by post-translational modification. So আমরা জানি হচ্ছে প্রত্যেকটা প্রোটিনই সিনথেসিসের পরে আবার হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়। সো কোলাজেনও কিন্তু এক্সটেন্সিভলি মডিফাইড হয় বাই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। It organizes and strengthens the extracellular matrix. So এটা হচ্ছে মেইনলি আমাদের যে extracellular matrixটা আছে ওটাকে অর্গানাইজ করে and strengthen করে। So the most common types are type 1 to 4. These are the most common types in the humans. Others আরো অনেক ধরনের আছে type 5, type 6, but এর মধ্যে type 1 থেকে 4 টাই হচ্ছে সবচেয়ে বেশি কমন। তাহলে আমরা যদি মনে রাখতে চাই কোন টাইপটা কোথায় পাওয়া যায়, সো সেই ক্ষেত্রে টাইপ 1টা হচ্ছে মোস্ট কমনলি স্কেলেটনে পাওয়া যায়, আদার টিস্যুতেও পাওয়া যায়, বাট স্কেলেটনটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি টাইপ 1 থাকে। তারপর টাইপ 2 হচ্ছে কার্টিলেজ, টাইপ 3 আর্টারিজে, আর টাইপ 4 হচ্ছে বেসমেন্ট মেমব্রেনে। তাহলে অ্যাজ এ নিমোনিক আমরা বলতে পারি স্ক্যাব, সো as in skeleton, C as in cartilage, A as in arteries, and B as in basement membrane. Okay, so তাহলে আমরা একটু ডিটেইলড পড়ি টাইপ 1 কোলাজেন। So type 1 collagen is the most common, which is 90% in our body, and it's present in the bone which is made by the osteoblast. Okay, so তার মানে কোলাজেনের একটা সোর্স, একটা প্রিকারসর সেল আমরা কি পেলাম? অস্টিওব্লাস্ট, যেটা হচ্ছে টাইপ 1 কোলাজেন। আদার্স কোথায় টাইপ 1 কোলাজেন থাকে, যেমন হচ্ছে স্কিন, টেন্ডন, ডেন্টিন, ফাসা, কর্নিয়া, and also very importantly type 1 collagen is responsible for late wound repair. Okay, so তাহলে হচ্ছে আমাদের কিন্তু আমরা জানি হচ্ছে টাইপ 1 এবং টাইপ 3 দুইটাই কিন্তু wound repair-এ পার্টিসিপেট করে। সো তার মধ্যে আমাদের মনে রাখতে হবে টাইপ 1টা হচ্ছে লেট wound repair প্রসেসে কাজ করে, আর যেখানে টাইপ 3 কাজ করে হচ্ছে আর্লি wound repair-এ। ওকে, সো টাইপ 1 হচ্ছে দিস ইজ হোয়াইট ইন কালার এবং ইনক্রিজ টেনসাইল স্ট্রেংথ কম্পেয়ার টু টাইপ 3। সো তার মানে যেহেতু টাইপ 3 এর চেয়েও টাইপ 1 এর টেনসাইল স্ট্রেংথটা একটু বেশি, যার কারণে এটা কিন্তু লেট স্টেজে ওন্ড রিপেয়ার একদম শেষ পর্যায়ে যখন হিলড হয়ে স্ক্যারিং হচ্ছে তখনই কিন্তু টাইপ 1টা টাইপ 3কে রিপ্লেস করে টাইপ 1টা চলে আসে। সো তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। ইউজুয়ালি আমাদের ওন্ডের যেমন আমরা জানি হচ্ছে ওন্ডের আমাদের আবার 3টা স্টেজ আছে, যেমন হচ্ছে ইনফ্ল্যামেটরি স্টেজ, প্রলিফারেটিভ স্টেজ, দেন রিমডেলিং স্টেজ। সো প্রলিফারেটিভ স্টেজে থাকে হচ্ছে টাইপ 3, যখন আমাদের জাস্ট আর্লি গ্র্যানুলেশন টিস্যু অ্যাপিয়ার করে, আর্লি রিপেয়ার হচ্ছে, তখন টাইপ 3টা আছে, যে টাইপ 3 কোলাজেনটা আছে যেটার স্ট্রেংথটা লেস দ্যান দ্য টাইপ 1 কোলাজেন। অ্যান্ড টাইপ 1 কোলাজেন টাইপ 3 পর্যন্ত স্টেজ 3 প্রলিফারেটিভ স্টেজে যখন টাইপ 3টা থাকলো, তারপর রিমডেলিংয়ে যখন চলে যায় লেট স্টেজ অফ দ্য ওন্ডে, সেই ক্ষেত্রে কি হয় টাইপ 3টা ফার্দার রিপ্লেসড হয়ে টাইপ 1-এ কনভার্ট হয়, এবং টাইপ 1-এর কালারটা হচ্ছে হোয়াইট, প্লাস হচ্ছে এটার tensile strength is more stronger than type 3. Okay, so type 1 it's just another mnemonic, we can say B1 tend1, so that's for bone tendon, and decreased production in osteogenesis imperfecta type 1. So osteogenesis imperfecta একটা ডিজিজ, জেনেটিক ডিজিজ, যেখানে হচ্ছে টাইপ 1 কোলাজেনটা ইউজুয়ালি প্রোডাকশনটা ডিক্রিজড হয়। সো এটা হচ্ছে জেনেটিক্যালিও হতে পারে ডিউ টু জিন মিউটেশন কিংবা আদার কোনো ডেফিসিয়েন্সি ফাইন্ডিংসের কারণেও অস্টিওজেনেসিস ইমপারফেক্টটা হতে পারে। তারপর হচ্ছে মোস্ট কমনলি এটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। তারপর হচ্ছে টাইপ 2। So type 2 is it's found in present in cartilage, including the hyaline cartilage, also the vitreous body and the nucleus pulposus. So type 2 it goes with cartilage. So আমরা যদি মনে রাখতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি টাইপ 2 cartilage. ওকে, সো এখন হচ্ছে টাইপ 2, যেমন টাইপ 1 এর কারণে আমরা পড়ছি হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টটা হয়, ঠিক সেম টাইপ 2 এর ডিফেক্টিভ যদি টাইপ 2 কোলাজেনটা অ্যাবসেন্ট থাকে কিংবা ডিফেক্টিভ হয়, সেই ক্ষেত্রে কোন ডিজিজটা হতে পারে? সো তাহলে ওটাকে আমরা বলতে পারি হচ্ছে স্টিকলার সিনড্রোম। সো স্টিকলার সিনড্রোমের পেশেন্টের মেইনলি একদম হলমার্ক বলতে যেটা বোঝায়, যে হলমার্ক নিয়ে তারা প্রেজেন্ট করে, সেটা হচ্ছে কনজেনাইটাল হিয়ারিং লস। ওকে, তাহলে আমরা একটু পড়ি এখানে কি কি প্রেজেন্টেশন থাকে পেশেন্টের। সো স্টিকলার সিনড্রোম ইজ এ কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার that can include ocular finding of myopia. Ocular finding থাকবে যেহেতু এটা vitreous
বডিতে থাকে। সো তার মানে পেশেন্টের হচ্ছে মায়োপিয়া থাকতে পারে, ক্যাটারাক্ট থাকতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট থাকতে পারে, এগুলো সবই হচ্ছে অকুলার ফাইন্ডিং। এরপর হচ্ছে পেশেন্টের হিয়ারিং লস হতে পারে, দ্যাট ইজ বোথ কন্ডাক্টিভ অ্যান্ড সেন্সরি নিউরাল। সো দুই ধরনের, যেহেতু কার্টিলেজ থাকে আমাদের হিয়ারিংয়ের জন্য, কার্টিলেজটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো সেই ক্ষেত্রে পেশেন্টের বোথ কন্ডাক্টিভ অ্যান্ড সেন্সরি নিউরাল হিয়ারিং লস থাকবে। তারপর হচ্ছে মিড ফেশিয়াল আন্ডার ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লেফট প্যালেট থাকবে, ইদার অ্যালোন অর অ্যাজ পার্ট অফ দ্য পিয়ারে রবিন সিকোয়েন্স। তো এটা হচ্ছে আরেকটা ডিজিজ, আরেকটা জেনেটিক ডিজিজ। সো ওইটার পার্ট হিসেবেও কিন্তু স্টিকলার সিনড্রোমটা থাকতে পারে একটার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে। And also early onset degenerative joint caused by mutation in certain genes involved in the formation of the collagen used to produce the joint, cartilage and jelly-like material, that is the vitreous, যেটা আমরা পড়ছি vitreous body found within the eyes. So তাহলে আমরা পড়লাম টাইপ 1 এর ডিক্রিজ প্রোডাকশনের কারণে কি হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা টাইপ 1, টাইপ 2 এর কারণে হলো স্টিকলার সিনড্রোম। Now let's go to the type 3 collagen. So type 3 collagen usually found in the reticulin of the skin, and then the most commonly very important for blood vessel. So blood vessel type 3 ta thakbe, and then uterus, fetal tissue, and also very important, another important feature, that is early wound repair, যেটা আমরা আগেই বলছি লেট wound repair এর ক্ষেত্রে টাইপ 1 থাকে এবং আর্লির ক্ষেত্রে হচ্ছে টাইপ 3 টা থাকে। সো টাইপ 3 টা ইনিশিয়ালি আসবে, আসার পরে যখন আমি লেট স্টেজে চলে যাব wounded, তখনই কিন্তু টাইপ 3 টা রিপ্লেসড হয়ে টাইপ 1 কোলাজেনে কনভার্ট হবে। সো তাহলে টাইপ 3 কোলাজেনটা কিসের তৈরি? এটা হচ্ছে পিঙ্ক ইন কালার, যেহেতু গ্রানুলেশন টিস্যু। সো গ্রানুলেশন টিস্যুটাই মেইনলি হচ্ছে টাইপ 3 কোলাজেন দিয়ে তৈরি, যেটা হচ্ছে পিঙ্ক কালার। এবং আর টাইপ 1 এ হচ্ছে যেহেতু স্ক্যার হওয়ার পরে টাইপ 1টা আসে, স্ক্যারিং হওয়ার জন্যই টাইপ 1টা আসে, জন্য ওইটার কালারটা হচ্ছে হোয়াইট। সো এইভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, অ্যান্ড অ্যানাদার থিং ইজ ইট হ্যাজ ডিক্রিজড টেনসাইল স্ট্রেংথ কম্পেয়ার টু টাইপ 1। ওকে, তাহলে টাইপ 3 ডেফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে কি হবে? সো ডেফিসিয়েন্ট ইন ভাস্কুলার টাইপ অফ এহলার-স্ট্যানলোজ সিনড্রোম। সো এইটা হচ্ছে তাহলে ডিজিজ, যেটা হচ্ছে টাইপ 3 কোলাজেনের ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। সো এটার অনেকগুলো কজ আছে, আদার্স কিছু টাইপ আছে যেটা আমরা নিচে গেলে আরও পড়বো। ওকে, সো এখন এই পর্যন্তই পড়ি। তাহলে এটা হচ্ছে টাইপ 3 এর ডেফিসিয়েন্সির কারণে ভাস্কুলার টাইপ অফ এহলার-স্ট্যানলোজ সিনড্রোম হতে পারে। Then finally type 4 collagen. So type 4 collagen is usually present in the basement membrane and the basal lamina. So যে কোনো basement membrane মানেই হচ্ছে type 4 collagen. So for example kidney glomerulus এর basement membrane, so kidney আমরা বলতে পারি, তারপরে alveoli alveolar basement membrane থাকবে type 4 collagen, cochlea, lens। সো মোটামুটি এই যত বেসমেন্ট আছে, মেমব্রেন আছে, সব জায়গায় হচ্ছে টাইপ 4 কোলাজেনটা প্রিডমিনেন্ট। তাহলে আমরা এখানে নিউমোনিক হিসেবে বলতে পারি টাইপ 4 আন্ডার দ্য ফ্লোর, দ্যাট ইজ দ্য বেসমেন্ট মেমব্রেন। ওকে, এখন টাইপ 4 কোলাজেনের ডিফেক্টের কারণে কি হতে পারে? সো ইউজুয়ালি এখানে দুইটা সিনড্রোম আছে, একটা হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম, একটা হচ্ছে গুড পাস্টিউর সিনড্রোম। সো অ্যালপোর্ট সিনড্রোমে কি হচ্ছে? অ্যালপোর্ট সিনড্রোমে মেইনলি হচ্ছে এটা হচ্ছে জেনেটিক ডিজিজ, যেখানে জিন মিউটেশন হচ্ছে টাইপ 4 কোলাজেনের। জিন মিউটেশনের কারণে কোলাজেনটা তৈরি হচ্ছে না, প্রপারলি প্রোডাকশন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে পেশেন্টের অ্যালপোর্ট সিনড্রোম হতে পারে, যেটা হচ্ছে কনজেনাইটাল, ইনহেরিটেড। আর অন দ্য আদার সাইড গুড পাস্টিউর সিনড্রোম, এটা হচ্ছে অটোইমিউন ডিজিজ, যেখানে অটো অ্যান্টিবডিজ তৈরি হচ্ছে অ্যালং দ্য এগেন্স্ট দ্য বেসমেন্ট মেমব্রেন। সো সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে গুড পাস্টিউর সিনড্রোম। সো তাহলে অ্যালপোর্ট সিনড্রোমের কিছু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন যদি আমরা বলতে চাই অল্প করে, আমরা যদিও পরবর্তী এগুলো সবই পড়বো। সো অ্যালপোর্ট সিনড্রোম ইজ অ্যান X-linked recessive disorder, so that means the patient should be male, and this is due to mutation in the type 4 collagen, and the classical findings is eye ear problem in male with hematuria. সো তার মানে যেহেতু বেসমেন্ট মেমব্রেন কিডনি ইনভলভড, কিডনির বেসমেন্ট মেমব্রেন ইনভলভমেন্টের কারণে হেমাচুরিয়া হবে, প্লাস হচ্ছে এই যে ককলিয়ার বেসমেন্ট মেমব্রেনে থাকে, লেন্সের বেসমেন্ট মেমব্রেনে থাকে। সো এটা যদি না থাকে পেশেন্টের তখন আই ইয়ার প্রবলেমও থাকবে, এবং অবশ্যই মেল চাইল্ড হবে। ওকে, নেক্সট হচ্ছে গুড পাস্টিউর সিনড্রোম, যেখানে অ্যান্টিবডি আসতেছে এগেন্স্ট দ্য বেসমেন্ট মেমব্রেন। সো এই ক্ষেত্রে পেশেন্টের প্রেজেন্টেশন কি থাকবে? এখানে হচ্ছে অ্যান্টিবডি এগেন্স্ট টাইপ 4 কোলাজেন, এবং এখানেও ইউজুয়ালি মোস্ট কমনলি মেলদের ক্ষেত্রে হয় এটা। সো তাহলে ক্লিনিক্যাল ভেনিয়েটে হচ্ছে একটা মেল পেশেন্ট থাকবে, যেটা হচ্ছে ইয়াং মেল পেশেন্ট 20 to 40 years old with hemoptysis plus hematuria. So lungs
লাংস এফেক্টেড করবে, অ্যালভিওলাই স্পেশালি বেস এখানে অ্যান্টিবডিটা আসবে এগেনস্ট দ্য হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ অ্যালভিওলাই অ্যাজ ওয়েল এজ দ্য কিডনি গ্লোমেরুলাস। তো পেশেন্টের হেমোপটাইসিস প্লাস হেমাচুরিয়া প্রেজেন্টেড হবে, সাথে কিছু আপার এয়ারওয়ে রেসপিরেটরি ইনফেকশনের প্রেজেন্টেশন নিয়ে আসবে। এবং এখানে যদি আমি ইমিউনোফ্লোরেসেন্স প্যাটার্নটা দেখি, সেই ক্ষেত্রে লিনিয়ার ইমিউনোফ্লোরেসেন্স প্যাটার্ন অন দ্য বায়োপসি। সো এই গেল হচ্ছে অ্যাবাউট গুড পাস্টিউর সিনড্রোম। আর টাইপ 4 কোলাজেনের আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আমি বলবো, যেটা হচ্ছে মায়োফাইব্রোব্লাস্ট। আর মায়োফাইব্রোব্লাস্ট কি করে? এটা হচ্ছে মায়োফাইব্রোব্লাস্ট আর রেসপন্সিবল ফর সিক্রেশন অ্যান্ড ওন্ড কন্ট্রাকশন। সো এই যে প্রলিফারেটিভ স্টেজ, যেটা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ দ্য ওন্ড হিলিং। সো প্রথমটা যে আমরা জানি ইনফ্লামেটরি স্টেজ, সেকেন্ড হচ্ছে প্রলিফারেটিভ স্টেজ, এবং থার্ড হচ্ছে রিমডেলিং স্টেজ। সো রিমডেলিংয়ে আসে হচ্ছে টাইপ 1 কোলাজেন, প্রলিফারেটিভ স্টেজে আসে হচ্ছে টাইপ 3, আমরা আগেই পড়ছি। এখন আমি আবার আরেকটা পাচ্ছি যেটা হচ্ছে মায়োফাইব্রোব্লাস্ট, হুইচ ইজ এ কম্পোনেন্ট অফ টাইপ 4 কোলাজেন, and this is responsible for secretion as well as wound contraction, and that is in the proliferative stage. Okay, so next হচ্ছে কোলাজেন সিনথেসিস অ্যান্ড ইটস স্ট্রাকচার। সো এখন আমরা তো কোলাজেনের টাইপস পড়লাম, এটার ডেফিসিয়েন্সির কারণে কি কি হতে পারে জানলাম, বাট এটার সিনথেসিস প্রসেসটা কিভাবে হচ্ছে সো সেটা আমাদেরকে জানতে হবে। সো তাহলে কোলাজেনের সিনথেসিসটা কিন্তু একটা খুবই কমপ্লেক্স একটা প্রসেস। তো ইনিশিয়ালি কোলাজেনটার প্রিকারসর সেল কি কি হতে পারে, যেমন হচ্ছে ফাইব্রোব্লাস্ট আছে এখানে, আদার্স হচ্ছে যেমন টাইপ 1 কোলাজেনের ক্ষেত্রে আমরা পড়ছি যেটা অস্টিওব্লাস্ট থেকে আসে। সো কোলাজেন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন, যেটা আমরা জানি ইন হিউম্যান বডি, অ্যান্ড ইজ সিনথেসাইজড ফ্রম ফাইব্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট অ্যান্ড কন্ড্রোব্লাস্ট। সো এগুলো হচ্ছে প্রিকারসর সেল। ওকে, সো তাহলে কোলাজেন সিনথেসিস ইজ এ কমপ্লেক্স প্রসেস দ্যাট বিগিনস with the transcription of collagen gene in the nucleus. এই নিউক্লিয়াসে কিন্তু ট্রান্সক্রিপশনটা শুরু হয়। দেন ইউজুয়ালি কোলাজেনের স্ট্রাকচারটা যদি আমরা বলি, এটা হচ্ছে একটা রিপিট ট্রাইপেপটাইড অফ দ্য গ্লাই XY। সো এই গ্লাই XY এই যে প্রোটিনগুলারই হচ্ছে কিন্তু অ্যামিনো অ্যাসিডগুলারই হচ্ছে একটা রিপিট ট্রাইপেপটাইড স্ট্রাকচার। সো তাহলে প্রথমে যখন নিউক্লিয়াসে ট্রান্সক্রিপশনটা হওয়ার পরে কি হলো, কোলাজেন মেসেঞ্জার আরএনএ। ওকে, সো এই যে মেসেঞ্জার আরএনএটা, এটা ফার্দার কোলাজেন আলফা চেইন আর দেন সিনথেসাইজড বাই দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, which is like bounded by the ribosome and directed to the cistern of the rough endoplasmic reticulum. So যখনই হচ্ছে এটা নিউক্লিয়াস থেকে কোলাজেন মেসেঞ্জার আরএনএটা চলে আসলো সাইটোপ্লাজমে, দেন সাইটোপ্লাজম থেকে এটা ডাইরেক্টেড হবে কোথায়, সিস্টার্নি অফ দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অ্যাজ এ কোলাজেন আলফা চেইন। সো ওয়ান্স এটা ডাইরেক্টেড হয়ে গেল, হওয়ার পরে এখন উইদিন দ্য rough endoplasmic reticulum there are specific proline and lysine residues which are post-translationally hydroxylated to hydroxyproline and hydroxylysine by the enzyme proline hydroxylase and lysyl hydroxylase enzyme. Okay, so আমরা তাহলে এই ছবিতে এত পড়লাম, আমরা এখন ডিটেইলে চলে যাই। ওকে, সো প্রথমে সিনথেসিসে কি হলো, ট্রান্সলেশন অফ দ্য কোলাজেন আলফা চেইন হুইচ ইজ নেমড এজ ফ্রি প্রো কোলাজেন। তাহলে এই সিনথেসিস প্রসেসটা কোথায় শুরু হচ্ছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। সো এখানে রাফ এন্ডোপ্লাজমিকের রেটিকুলামের সিনথেসিস প্রসেসটাই কিন্তু এখানে আবার বড় করে দেখানো হচ্ছে এই ছবিটাতে। সো তাহলে প্রথমে কি হলো, ট্রান্সলেশন। সো ট্রান্সলেশন অফ কোলাজেন আলফা চেইন হুইচ ইজ নেমড এজ প্রি প্রো কোলাজেন। সো এটা হচ্ছে প্রি প্রো কোলাজেন, এবং এই প্রি প্রো কোলাজেনে কি আছে, এটা হচ্ছে প্রো আলফা চেইন ব্যাকবোন হুইচ হ্যাজ রিপিট অফ tripeptide like gly XY. Then okay, so pre-pro collagen. Okay, so usually gly XY, and a gly XY structure, X is often proline or lysine and Y is often hydroxyproline or hydroxylysine. So তাহলে এই gly XY এর হচ্ছে এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি, এখানে সবসময় এক্সটা ইদার হবে প্রোলিন অর লাইসিন, কিংবা ওয়াইটা হবে হাইড্রোক্সি প্রোলিন অর হাইড্রোক্সি লাইসিন। কিন্তু গ্লাইসিনটা কিন্তু অল দ্য টাইম এভরি থার্ড অ্যামিনো অ্যাসিডটা কিন্তু গ্লাইসিন হতে হবে। সো এখন এটার একটা কজ আছে, কেন গ্লাইসিনটাই কেন এভরি থার্ড অ্যামিনো অ্যাসিডে হবে। সো এটা আমরা ডিটেলস পড়বো এখানে। তাহলে নেক্সট আমরা যদি দেখি এখানে আর কি বলছে, কোলাজেন ইজ 1/3 গ্লাইসিন। তার মানে কোলাজেন স্ট্রাকচারের মধ্যে কিন্তু গ্লাইসিনের অ্যামাউন্টটাই সবচেয়ে বেশি, 1/3ই হচ্ছে গ্লাইসিন।
Glycine content of collagen is less variable than that of lysine and proline. Okay, so তাহলে আমরা এখন দেখি every third পজিশনে অ্যামিনো অ্যাসিডটা গ্লাইসিন কেন। So the triple helical conformation of collagen molecules occurs due to the simple and repetitive amino acid sequence within each alpha chain, in which glycine occupies every third amino acid position. So every third e kintu glycine ta thakbe. Now why? So glycine is the most abundant amino acid in collagen. So collagen e jehetu every third position e glycine tai thakbe, tar mane etar amount tao sobcheye beshi thakbe. It makes sense. And এটা কেন তাহলে usually every third position এ থাকতেছে because due to its small size. So glycine size টা খুবই small and is the only amino acid that can fit into the confined space between individual alpha chains. So this is the main reason why glycine is in every third amino acid, in the position of every third amino acid, because its size is very small and it can easily fit into the confined space between the individual alpha chain. Okay, তাহলে এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর Uworld কোশ্চেনে কিন্তু এই কোশ্চেনগুলাই জিজ্ঞেস করে যে মানে কোনটা অ্যাবান্ডেন্ট, যেমন হচ্ছে গ্লাইসিন কিংবা গ্লাইসিন কেন এভরি থার্ড অ্যামিনো অ্যাসিড পজিশনে থাকবে। সো এই জন্য আমি এগুলো একটু ডিটেলড এক্সপ্লেন করার চেষ্টা করছি। ওকে, সো এই গেল হচ্ছে অ্যাবাউট গ্লাইসিন। সো নেক্সট হচ্ছে এখানে হোয়াট অ্যাবাউট প্রোলিন অ্যান্ড লাইসিন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রোলিন অ্যান্ড লাইসিন। Okay, so proline residues are essential for alpha helix formation because their ring configuration introduce a kink in the polypeptide chain, enhancing the rigidity of the helical structure. So এই জন্য হচ্ছে তাহলে কোলাজেন সিনথেসিসের ক্ষেত্রে প্রোলিন অ্যামিনো অ্যাসিডটা ইম্পর্টেন্ট, কারণ প্রোলিন রেসিডিউস গুলো কি করে এসেনশিয়াল ফর আলফা হেলিক্স ফর্মেশন, এবং এই হেলিক্স ফর্মেশনের মাধ্যমে যে কনফিগারেশন রিং তৈরি হচ্ছে এটাই কিন্তু আলটিমেটলি কোলাজেনের স্ট্রাকচারের যে রিজিডিটা, যে হেলিক্যাল স্ট্রাকচারের যে রিজিডিটা, ওইটা হচ্ছে হেল্প করবে কোলাজেনটাকে রিজিড হতে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হাইড্রোক্সিলাইসিন। হাইড্রোক্সিলাইসিন ইজ নেসেসারি ফর ক্রস লিঙ্কিং। তো এই যে শেষের দিকে আমরা পড়বো এই যে ক্রস লিঙ্কিংটা হচ্ছে প্রত্যেকটা কোলাজেন ফাইব্রিলের মধ্যে, এই ক্রস লিঙ্কিং এর জন্য কিন্তু আমার হাইড্রোক্সিলাইসিনটা ইম্পর্টেন্ট। সো এটা আমরা স্লোলি যখন এখান থেকে এই নিচের দিকে আসবো তখন আমরা বুঝতে পারবো কেন ক্রস লিঙ্কিং এর জন্য এটা দরকার হাইড্রোক্সিলাইসিন, which greatly increase the tensile strength of assembled collagen fibers. সো এই যে ক্রস লিঙ্কিং এর মাধ্যমে মেইনলি কিন্তু যখন কোলাজেন ফাইবার একটা আরেকটার সাথে অ্যাসেম্বল করার পরে যখনই ক্রস লিঙ্কিং করবে এবং ক্রস লিঙ্কিং করার পর টেনসাইল স্ট্রেংথটা বাড়বে। ওকে, সো তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি ডান হলো যে কোলাজেন কিভাবে হচ্ছে সিনথেসিস হলো এবং সিনথেসিসের পরে এখানে একটা কোলাজেনের স্ট্রাকচারে কি কি থাকে, গ্লাইসিন, প্রোলিন এবং লাইসিন, এবং কোনটার পার্টিসিপেশন, কোনটার রোল কত। তারপর নেক্সট স্টেপ হচ্ছে হাইড্রোক্সিলেশন। সো হাইড্রোক্সিলেশন মানে ইট মেক সেন্স, যেহেতু হাইড্রোক্সিলেশন তার মানে অ্যাডিশন অফ হাইড্রোক্সিল গ্রুপ। তাহলে নাম্বার 2 স্টেপে কি হচ্ছে হাইড্রোক্সিলেশন অফ প্রোলিন অ্যান্ড লাইসিন অ্যান্ড ইট রিকোয়ার্স ভাইটামিন সি। তার মানে এই স্টেপটার জন্য কিন্তু ভাইটামিন সি লাগবে, ইম্পর্টেন্ট কোফ্যাক্টর। So তাহলে hydroxylation is hydroxylation of specific proline and lysine residues, and this process requires vitamin C. So if there is any deficiency that can lead to scurvy. So তার মানে vitamin C deficiency হওয়ার কারণে কি হবে, হাইড্রোক্সিলেশনটা হবে না, এবং হাইড্রোক্সিলেশন যদি না হয় সেই ক্ষেত্রে কি হবে, পেশেন্টের স্কারভি হবে। সো সেম হচ্ছে হাইড্রোক্সিলেশনের ডিফেক্টের জন্য কিন্তু এটা গেল হচ্ছে ডিউ টু ভাইটামিন সি ডেফিসিয়েন্সি স্কারভি হচ্ছে, কিন্তু হাইড্রোক্সিলেশনের ডিফেক্টের জন্য আরেকটা জেনেটিক ডিজিজ হতে পারে যেটা এখানে দেওয়া হয়নি, সেটা হচ্ছে হেলার্স-ডেনলোর সিনড্রোম টাইপ 6, এবং সেই ক্ষেত্রে এটা হচ্ছে জেনেটিক ডিফেক্টের কারণে, জেনেটিক্যালি মিউটেশনের কারণে হাইড্রোক্সিলেশনটা হয় না, এবং সেই ক্ষেত্রেও কিন্তু পেশেন্টের ডিজিজ হতে পারে। সো দুইটা, একটা হচ্ছে অ্যাকিউয়ার্ড আর একটা হচ্ছে জেনেটিক। সো যদি ভাইটামিন সি ডেফিসিয়েন্সি থাকে সেই ক্ষেত্রেও হাইড্রোক্সিলেশন হবে না, আবার জেনেটিক্যালি যদি হাইড্রোক্সিল গ্রুপটা যেখানে অ্যাড হবে ওখানে যদি মিউটেশন হয় সেই ক্ষেত্রেও কিন্তু আরেকটা ডিজিজ হতে পারে, সেটা হচ্ছে হেলার্স-ডেনলোর সিনড্রোম টাইপ 6। তো এটা জাস্ট মনে রাখতে হবে যাতে যদি আসে এই ধরনের কোয়েশ্চেন আমরা যাতে আনসার করতে পারি। ওকে, তারপর গেল হাইড্রোক্সিলেশন। নেক্সট স্টেপ হচ্ছে গ্লাইকোজাইলেশন। ওকে, সো আমরা হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড করলাম, এখন নেক্সট হচ্ছে আমাদেরকে সুগার অ্যাড করতে হবে। সো সুগার অ্যাড করার প্রসেসটাকে কি বলা হচ্ছে,
গ্লাইকোজাইলেশন। তাহলে গ্লাইকোজাইলেশন অফ pro-alpha chain hydroxylysine residues and formation of pro-collagen via hydrogen and disulfide bond which form a triple helix of 3 collagen alpha chains. সো তাহলে আমরা কি করছি, গ্লাইকোজাইলেশন অফ কোন রেসিডিউজের গ্লাইকোসাইলেট করছি, হাইড্রোক্সিলাইসিন রেসিডিউজের। তার মানে হাইড্রোক্সিলাইসিন রেসিডিউজের সাথে আমরা সুগারটা অ্যাড করছি এবং অ্যাডিং এর মাধ্যমে আমরা কি করছি, একটা প্রোকোলাজেন তৈরি করছি। সো এটা হচ্ছে আমাদের প্রোকোলাজেন। এবং এই প্রোকোলাজেনটাতে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোলাজেন ফাইবার, কোলাজেন প্রিপ্রোকোলাজেন যে আলফা চেইনগুলো আছে ওরা হচ্ছে গিয়ে একসাথে 3টা প্রিপ্রোকোলাজেন একত্রে হয়ে একটা ট্রিপল হেলিক্স তৈরি করছে। এবং এই ট্রিপল হেলিক্সটার জন্য আমার কি দরকার, এটা হাইড্রোজেন এবং ডাইসালফাইড বন্ড। সো হাইড্রোজেন এবং ডাইসালফাইড বন্ডের মাধ্যমে তৈরি হলো একটা ট্রিপল হেলিক্স অফ 3 কোলাজেন আলফা চেইন। ওকে, সো এত দূর মোটামুটি বোঝা গেল। নেক্সট হচ্ছে এখন আমরা প্রবলেমে আসি। আচ্ছা, তার আগে আমরা দেখি ডাইসালফাইড বন্ড এখানে কি বলা হচ্ছে। তো ডাইসালফাইড বন্ড ফর্মেশন বিটুইন দ্য সি টার্মিনাল propeptide region of the 3 alpha chain brings the chain into an alignment favorable for assembly into a triple helix which is called procollagen molecule. So এই যে এটার হচ্ছে আমরা কিভাবে ট্রিপল হেলিক্সটা তৈরি করছি, কিভাবে অ্যাসেম্বল করছি সেটার হচ্ছে ডেসক্রিপশন, মানে ওইটার ওই ট্রিপল হেলিক্সটার তৈরি করার জন্যই কিন্তু আমার ডাইসালফাইড বন্ডটা লাগবে। সো এবং এই বন্ডটা ফর্মেশন হচ্ছে কোথায়, ইন বিটুইন দ্য সি টার্মিনাল প্রোপেপটাইড রিজন অফ দ্য 3 আলফা চেইন। অ্যান্ড এই বন্ডের মাধ্যমে কি হচ্ছে, চেইনটা একটা অ্যালাইনমেন্ট আসবে। সো ব্রিংস দ্য চেইন ইনটু অ্যান অ্যালাইনমেন্ট ফেভারেবল ফর অ্যাসেম্বলি ইনটু এ ট্রিপল হেলিক্স। এবং যখনই এই ট্রিপল হেলিক্সটা তৈরি হবে তখনই আমরা এটাকে বললাম প্রোকোলাজেন। ওকে, সো তাহলে এখন যদি কোনো কারণে এই ট্রিপল হেলিক্সটা তৈরিতে সমস্যা হয়, এটা যদি তৈরি করা না যায় ট্রিপল হেলিক্সটা, সেক্ষেত্রে কি হবে পেশেন্টের? সো প্রবলেম ফর্মিং দ্য ট্রিপল হেলিক্স ইজ কল্ড অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, যেটা আমরা পড়ছি এর আগে। টাইপ 1 কোলাজেন প্রোডাকশনটা কমে গেলে তাদের কি হবে, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। সো এইটাই হচ্ছে সেটা, যেখানে হচ্ছে ওদের ট্রিপল হেলিক্সটাই ফর্মেশন হচ্ছে না, তার মানে ওদের প্রোকোলাজেনটা তৈরি হচ্ছে না। সো প্রোকোলাজেন তৈরি না হলে সেক্ষেত্রে কোলাজেন সিনথেসিস হবে না, সিক্রেটেড হবে না, এবং কোলাজেন যদি সিনথেসিস না হয় সেক্ষেত্রে পেশেন্টের এই ডিজিজটা হবে, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। ওকে, সো এটা গেল। তাহলে আমরা গ্লাইকোসাইলেশন পর্যন্ত পড়লাম। সো গ্লাইকোসাইলেশনের পরে এরপর নেক্সট স্টেপে হচ্ছে প্রোকোলাজেনটা কোথায় চলে আসবে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে চলে আসবে কোথায়, গলজি বডিতে। এরপর গলজি বডি থেকে তো এর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে এক্সট্রা সেলুলার স্পেস। সো এক্সোসাইটোস করবে, এক্সোসাইটোসিসের মাধ্যমে এটা চলে আসবে কোথায়, এক্সট্রা সেলুলার স্পেসে। সো এটার মাধ্যমে এভাবেই হচ্ছে আলটিমেটলি আমার কোলাজেনটা সিনথেসিস হলো সিক্রেটেড হলো এক্সট্রা সেলুলার স্পেসে। বা যখন কোলাজেনটা সিক্রেটেড হলো তখন অবশ্যই এই কোলাজেনটা কি থাকবে, সলিউবল কোলাজেন, কারণ কোলাজেনের যে প্রোকোলাজেনটা এখানে আসলো তার দুই পাশে কি থাকবে, সি এবং এন টার্মিনাস। সো এই সলিউবল কোলাজেনটা যদি আমি ইনসলিউবল কোলাজেনে কনভার্ট করতে চাই তখন অবশ্যই আমাকে সি এবং এন টার্মিনাসটাকে ক্লিভ করতে হবে। সো তাহলে নেক্সট স্টেপটা আমার কি, ক্লিভেজ অফ দ্য প্রোকোলাজেন সি অ্যান্ড এন টার্মিনাস। সো তাহলে আমরা এখানে যদি ডিটেলটা পড়ি, প্রথমে হচ্ছে এক্সোসাইটোসিস। সো এক্সোসাইটোসিস অফ প্রোকোলাজেন ইনটু দ্য এক্সট্রাসেলুলার স্পেস, যেটা আমরা পড়লাম। নেক্সট হচ্ছে প্রোটিওলাইটিক প্রসেস। এই প্রোটিওলাইটিক প্রসেসটাই হচ্ছে ক্লিভেজ। তাহলে ক্লিভেজটা কিভাবে হচ্ছে, ক্লিভেজ অফ ডাইসালফাইড রিচ টার্মিনাল রিজনস অফ প্রোকোলাজেন দ্যাট গিভ রাইজ টু ইনসলিউবল ট্রোপোকোলাজেন। সো তাহলে যখন ক্লিভেজ করার আগে কোলাজেনটা কি ছিল, সলিউবল, এবং ক্লিভ করার পর এটা কিসে কনভার্ট হলো, ইনসলিউবল ট্রোপোকোলাজেন, তখন এটা আমি নাম দিলাম ইনসলিউবল ট্রোপোকোলাজেন। ওকে, সো তাহলে ক্লিভেজটা নিয়ে একটু ডিটেলড পড়ি। So many proteins are synthesized as large precursor polypeptide with active protein signaling sequence polypeptide which is responsible for sorting the protein to the target site. So এই যে আমরা জানি হচ্ছে যে কোনো প্রোটিন তৈরি হওয়ার পরে এর কিছু সিগন্যাল থাকে এবং ওই সিগন্যালিংগুলাই হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রোটিনকে সর্ট আউট করবে কোন প্রোটিনটা কোন সাইটে যাবে, এবং at the same time they will also protect that protein from degradation. So এটা এখানে বলতেছে যে protective protein sequence like protect the protein from the degradation
বিফোর রিচিং দ্য টার্গেট সাইট। সো ওই সিগন্যাল সিকোয়েন্সগুলো একদিক দিয়ে ওদেরকে সর্টিং আউট করবে, ওদের ডেস্টিনেশনটাকে ফিক্স করবে, অ্যাট দ্য সেম টাইম তারা যাতে ডেস্টিনেশনে যাওয়ার আগে যাতে কোনো ডিগ্রেডেশন না হয় সেটাকেও কিন্তু প্রিভেন্ট করবে। সো আফটার রিচিং দ্য নন ফাংশনাল পার্ট আর আফটার রিচিং, সো যখনই তার টার্গেট সাইটে চলে যাবে তখন কি হবে, নন ফাংশনাল পার্টটাকে আমার ক্লিক করে ফেলতে হবে, কারণ এখন তারা রিচ করছে, এখন আমার ওইটার আর দরকার নেই। সো আফটার রিচিং দ্য নন ফাংশনাল পার্টস আর ক্লিভড বাই স্পেসিফিক endoproteases producing small active protein. সো যখনই আমি নন ফাংশনাল পার্টটাকে ক্লিক করে দিব, ফাইনালি এখন এটা একটা অ্যাক্টিভ প্রোটিনে কনভার্ট হবে। তাহলে প্রোটিনস দ্যাট আন্ডারগো পোস্ট ট্রান্সলেশনাল ক্লিভেজ, যে প্রোটিনগুলো পোস্ট ট্রান্সলেশনাল ক্লিভেজে হয়, ট্রান্সলেশনের পরবর্তী যে ক্লিভেজগুলো, তাদের মধ্যে কি কি এক্সাম্পল আছে, যেমন হচ্ছে কোলাজেন, যেটা আমরা এখন পড়তেছি। সো কোলাজেন ক্লিভেজ বাই প্রো কোলাজেন পেপটাইডেস, তাহলে এই এনজাইমটা কিন্তু খুবই another important enzyme which is responsible for cleavage of the N and C terminal part of the collagen after it comes into the extracellular space. So the enzyme is pro collagen peptidase. সো আমরা যদি আরও সাম আদার প্রোটিন সম্পর্কে পড়ি, যেমন হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম ট্রিপসিনোজেনকে হচ্ছে ক্লিভ করবে কি এন্টেরোকাইনেস প্রেজেন্ট ইন দ্য duodenal brush border. So it cleaves and also activate the pancreatic protease. So pancreatic proteaseটাকেও at the same time enterokinase কি করে, অ্যাক্টিভেট করে, এবং সেই প্রোটিয়েস আবার ফার্দার কাকে অ্যাক্টিভেট করবে, ট্রিপসিন, and trypsin that further cleave and activate other pancreatic enzyme like proelastase, procarboxypeptidase, এগুলো হচ্ছে কি এক্সাম্পল অফ প্যানক্রিয়াটিক এনজাইম। সো এইভাবে হচ্ছে কি সবগুলো এনজাইমে কিন্তু নন ফাংশনাল পার্টটাকে ক্লিভ করার পর অ্যাক্টিভ প্রোটিনে কনভার্ট হয়। ওকে, সো তাহলে সেক্ষেত্রে কোলাজেনের ক্ষেত্রে কোন এনজাইমটা ছিল, সেটা হচ্ছে প্রোকোলাজেন পেপটাইডেস। তো এটা আমরা পড়বো, প্রোকোলাজেন পেপটাইডেস ডেফিসিয়েন্সির কারণে কি হতে পারে, যেমন হচ্ছে এহলার্স-ডানলস সিনড্রোম হতে পারে প্রোকোলাজেন পেপটাইডেসের ডেফিসিয়েন্সির কারণে। সো সেটা আমরা নেক্সট পেজে পড়বো। ওকে, তারপর হচ্ছে ক্লিভেজ সম্পর্কে তো আমরা ডিটেইলস পড়লাম। এরপর হচ্ছে ইনসলিবল ট্রোপোকোলাজেন, এখানে কি বলতে চাচ্ছি একটু পড়ি। হ্যাঁ, সো প্রোকোলাজেন মলিকিউলস are then transported through the Golgi apparatus into the extracellular space. আচ্ছা, এটা তো আমরা পড়লামই। প্রোকোলাজেনটা হচ্ছে প্রথমে যখন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিনথেসাইজটা শেষ হওয়ার পরে ট্রিপল হ্যালিক্স ফর্মেশন হওয়ার পরে এটার নাম আমরা কি দিলাম, প্রোকোলাজেন। প্রথমে ছিল প্রি প্রো আলফা চেইন থেকে আফটার হাইড্রোক্সিলেশন, গ্লাইকোজাইলেশন, ফাইনালি ইট প্রডিউস দ্য ট্রিপল হ্যালিক্স which is called procollagen. Then these procollagen molecules are transported through the Golgi apparatus into the extracellular space. So এই যে Golgi হয়ে এটা চলে আসলো এক্সোসাইটোসিস হয়ে extracellular space এ। Okay, so the N and C terminals propeptides are cleaved by procollagen peptidase, same enzyme যেটা আমরা পড়ছি এর আগে, কোলাজেনের প্রোকোলাজেনকে ক্লিভ করার জন্য যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে প্রোকোলাজেন পেপটাইডেস, converting the procollagen into less soluble tropocollagen. So প্রথমে যখন প্রোকোলাজেন ছিল ওটা কিন্তু soluble ছিল। So converting the procollagen into, এখন এটাকে less soluble কিংবা আমরা বলতে পারি insoluble tropocollagen-এ কনভার্ট করবে। সো এখন এইটা যদি না হয়, এই প্রসেসটা যদি না হয়, তখন পেশেন্টের কি হতে পারে? তাহলে এহলার্স-ডানলস সিনড্রোম ইজ এ গ্রুপ অফ রেয়ার হেরিডিটারি ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ডিফেক্টিভ কোলাজেন সিনথেসিস। সো এখানে হচ্ছে বিভিন্ন কারণে হতে অনেকগুলো টাইপস আছে এহলার্স-ডানলস সিনড্রোমের, যেমন এর আগে আমরা পড়লাম হচ্ছে টাইপ 3 কোলাজেন যদি ডিফেক্টিভলি প্রডিউস হয়, যদি ডিক্রিজলি মানে প্রোডাকশনটা যদি কমে যায়, সেই ক্ষেত্রেও এহলার্স-ডানলস সিনড্রোম, যেটা হচ্ছে স্পেশালি ভাস্কুলার টাইপ, সেটা হতে পারে। সো এখানেও হচ্ছে বিভিন্ন, এটা একটা হেরিডিটারি ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ডিফেক্টিভ কোলাজেন সিনথেসিস। সো ইট ক্যান বি কজড বাই প্রোকোলাজেন পেপটাইডেস ডেফিসিয়েন্সি। সো এই এনজাইমটার ডেফিসিয়েন্সি থাকলে সেক্ষেত্রেও কিন্তু এহলার্স-ডানলস সিনড্রোম হতে পারে, which results in impaired cleavage of the terminal propeptidases in the extracellular space. So তাহলে ওই ক্ষেত্রে কি হবে, এই ক্লিভেজটা হবে না। So impaired propeptide removal results in the formation of soluble collagen that does not properly cross-link. So এই জন্য হচ্ছে আমার insoluble কোলাজেনটা দরকার, কারণ হচ্ছে আমার যখন কোলাজেনটাকে আমি ইনসলেবল করব, ট্রপোকোলাজেন ওইটাই কিন্তু আলটিমেটলি ক্রস লিঙ্ক করবে, এবং ক্রস লিঙ্কটা কোলাজেনের ক্রস লিঙ্কিংটা খুবই ইম্পর্টেন্ট টু গিভ ইট দ্য
tensile strength to make it stronger, to make it rigid. So আমি যদি ক্রস লিঙ্কিংটা না করি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু কোলাজেনটা, আমাদের কোলাজেন স্ট্রাকচারটা রিজিড হবে না, এটা হচ্ছে ল্যাক্স হয়ে থাকবে, ইলাস্টিক হয়ে থাকবে। সো এই জন্য হচ্ছে তাহলে যদি আমি সলিবল রেখে দিই কোলাজেনটাকে তখন কিন্তু এটা ক্রস লিঙ্ক করবে না। সো সেম থিং হ্যাপেন্স, এটা হচ্ছে কোথায় হচ্ছে এলার্স পেশেন্টদের ক্ষেত্রে। সো দ্য পেশেন্টস অফটেন হ্যাভ, সো তাহলে যেহেতু ওদের ক্ষেত্রে কোলাজেনটা ক্রস লিঙ্কিং করছে না, ওদের কোলাজেনটা কি হচ্ছে, এটা হচ্ছে ল্যাক্স থাকছে, এটা ইলাস্টিক থাকছে, এটা রিজিড হচ্ছে না। সো তাহলে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিংসগুলো কি থাকবে, patients often have joint laxity, hyperextensible skin and tissue fragility due to the formation of soluble collagen that does not properly cross. So properly cross করছে না, তার মানে কোলাজেনটা রিজিড হচ্ছে না, স্ট্রং হচ্ছে না। সো তাহলে এটা গেল আমাদের the process of Ehlers pathophysiology কেন হচ্ছে। ওকে, সো নেক্সট স্টেপ আমরা তাহলে ট্রপোকোলাজেন, আমরা নর্মাল ওয়েতে আসি। সাপোজ ট্রপোকোলাজেন পর্যন্ত আমরা আসলাম আফটার দ্য ক্লিভেজ অফ দ্য সি অ্যান্ড এন টার্মিনাস। তারপর আমার নেক্সট স্টেপ হচ্ছে সেলফ অ্যাসেম্বলি ইনটু দ্য কোলাজেন ফাইব্রিলস। এখন প্রত্যেকটা ট্রপোকোলাজেন ফাইব্রিলগুলো কি করবে, একটা একটার সাথে অ্যাসেম্বলি করবে। তাহলে assembly and alignment, এখানে কি হচ্ছে, collagen assembles in fibrils and aligns for cross linking. So এখানে ওরা নিজেরাই হচ্ছে লাইনে দাঁড়িয়ে যাবে, align করবে for cross linking. So এখন another important step for cross linking, so number 7 step এ কি হচ্ছে, formation of cross links stabilized by lysyl oxidase, এবং এখানে কোন এনজাইমটা কাজ করে, lysyl oxidase. So এই এনজাইমগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এর আগে আমরা কি কি এনজাইম পেয়েছিলাম, প্রথমে হচ্ছে এখানে ছিল না হাইড্রোক্সিলেশন। হাইড্রোক্সিলেশনের ক্ষেত্রে আমার এনজাইমের নাম হচ্ছে লাইসিল হাইড্রোক্সিলেস এবং প্রোলিন হাইড্রোক্সিলেস। সো লাইসিনের হাইড্রোক্সিলেশনটা আমি করব লাইসিল হাইড্রোক্সিলেস দিয়ে, এবং প্রোলিনের হাইড্রোক্সিলেশনটা করব প্রোলিন হাইড্রোক্সিলেস এনজাইমের মাধ্যমে। এরপর আমার এনজাইম, আর কোথায় এনজাইম কাজ করছে, এই যে এখানে প্রোটিওলাইটিক প্রসেসে, যেখানে এনজাইমটা ছিল হচ্ছে প্রোকোলাজেন পেপটাইডেস। নেক্সট আমরা আরেকটা এনজাইম পেলাম ক্রস লিঙ্কিং এর জন্য, সেটা হচ্ছে লাইসিল অক্সিডেস। আচ্ছা, হাইড্রোক্সিলেশনের জন্য ইম্পর্টেন্ট কোফ্যাক্টর ছিল ভিটামিন সি, আর ক্রস লিঙ্কিং এর জন্য আমার ইম্পর্টেন্ট কোফ্যাক্টর হচ্ছে কপার। সো এটার শুধুমাত্র যে এনজাইম ডেফিশিয়েন্ট থাকলে ডিজিজটা হবে সেটা না, এনজাইম আছে বাট আমার কোফ্যাক্টরটা নাই, যদি কোফ্যাক্টর না থাকে সেক্ষেত্রেও কিন্তু ডিজিজটা হতে পারে। সো সেম হিয়ার, ক্রস লিঙ্কিং এর ক্ষেত্রে আমার লাইসিল অক্সিডেসের জন্য কপারটা হচ্ছে কোফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, সেটা আমরা করবো এখানে। তাহলে আমরা প্রথম থেকে আগে আসি। সো ক্রস লিঙ্কিং হচ্ছে reinforcement of the staggered tropocollagen molecule by covalent lysine hydroxylysine cross-linking by copper containing lysyl oxidase, এই যে copper. So copper লাগবে as a cofactor to make collagen fibers. So এই ক্রস লিঙ্কিং এর মাধ্যমে আলটিমেটলি একটা ম্যাচিউর, একটা পরিপূর্ণ কোলাজেন ফাইবার তৈরি হবে। সো ক্রস লিঙ্কিং অফ কোলাজেন ইনক্রিজ উইথ এজ। সো একটা বাচ্চার ছোট থেকে যত বড় হতে থাকবে ততই হচ্ছে গিয়ে কোলাজেনের ক্রস লিঙ্কিংটা বাড়বে, এবং তত হচ্ছে কোলাজেনে ম্যাচিউর হবে, স্ট্রং হবে। অ্যান্ড প্রবলেম কাদের ক্ষেত্রে থাকে, প্রবলেম উইথ ক্রস লিঙ্কিং ক্যান লিড টু মেঙ্কিস ডিজিজ। সো ক্রস লিঙ্কিং যদি না হয় সেক্ষেত্রে মেঙ্কিস ডিজিজ হবে। সো মেঙ্কিস ডিজিজ আমরা পরবর্তী নেক্সট পেজে পড়বো। তো তাহলে মেঙ্কিস ডিজিজ কাদের হবে, কারো যদি লাইসিল অক্সিডেস এনজাইমটা ডেফিশিয়েন্ট থাকে ইদার, কিংবা কারো যদি কপার অ্যাবসেন্ট থাকে, কপার যদি না থাকে। তো যে কোনো একটা যদি ডেফিশিয়েন্ট থাকে সেক্ষেত্রে তাদের মেঙ্কিস ডিজিজ হবে। ওকে, সো তাহলে এই পর্যন্ত মোটামুটি আমাদের তো পড়া হয়েছে। তাহলে নেক্সটে আমরা চলে যাই। নেক্সট পেজ হচ্ছে এখন অ্যাবাউট অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। এটা কি ছিল, আমরা পড়ছি টাইপ 1 কোলাজেনের প্রোডাকশনটা যদি কমে যায়। সো তাহলে আমরা একটু ডিটেলস পড়ি। দিস ইজ এ জেনেটিক বোন ডিসঅর্ডার, brittle bone disease caused by a variety of gene defect, most commonly collagen 1A1 and collagen 1A2. সো মেইনলি হচ্ছে টাইপ 1 কোলাজেনের A1 A2 এই দুইটা জিনের ডিফেক্টের কারণে এটা হতে পারে। সো মোস্ট কমন ফর্ম ইজ অটোজোমাল ডমিনেন্ট। এটা একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, মোস্ট কমনলি হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট উইথ ডিক্রিজ প্রোডাকশন অফ আদারওয়াইজ নর্মাল টাইপ 1 কোলাজেন। তার মানে নর্মাল টাইপ 1 কোলাজেনটা এখানে প্রোডাকশনটা কমে যাবে।
and which may be due to altered triple helix formation. So এটা আমরা পড়ছি triple helix formation এখানে ছিল গ্লাইকোজাইলেশনের পরে কি হয়েছে ট্রিপল হেলিক্স ফর্মেশনটা হয়েছে। সো তার মানে এই যে গ্লাইকোজাইলেশন অফ দ্য হাইড্রোক্সিলাইসিন রেসিডিউস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ফর দ্য ট্রিপল হেলিক্স ফর্মেশন হুইচ ওয়াজ মেডিয়েটেড বাই দ্য হাইড্রোজেন অ্যান্ড ডাইসালফাইড বন্ড। সো কোনো কারণে যদি ট্রিপল হেলিক্স ফর্মেশনটা যদি ইম্পেয়ার্ড হয় সেক্ষেত্রে কি হবে, কোলাজেনটা সিক্রেটেড হবে না, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পেশেন্টের এই ডিজিজটা হবে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। সো নর্মাল টাইপ 1 হচ্ছে ডিফেক্টিভ সিনথেসিস অফ টাইপ 1 কোলাজেন বাই অস্টিওব্লাস্ট। হ্যাঁ, সেটা আমরা জানি অস্টিওব্লাস্ট থেকে টাইপ 1 কোলাজেনটা সিনথেসিস হয়। ওকে, এখন এই পেশেন্টদের হচ্ছে ম্যানিফেস্টেশন কি ম্যানিফেস্টেশন নিয়ে আসবে। প্রথমে হচ্ছে মাল্টিপল ফ্র্যাকচার্স, যেহেতু টাইপ 1 কোলাজেন হচ্ছে আমাদের বোনসে থাকে, সো বোনসের জন্য টাইপ 1 কোলাজেন খুবই ইম্পর্টেন্ট। তার মানে পেশেন্টের ফ্র্যাকচার থাকবে, মাল্টিপল ফ্র্যাকচার্স অ্যান্ড বোন ডিফর্মিটিস দ্যাটস শোন ইন দ্য পিকচার এ বাই দ্য অ্যারো। আমরা এখানে দেখতে পাচ্ছি আপার এক্সট্রিমিটির একটা এক্সরে দেখানো হচ্ছে, যেখানে এই যে ফ্র্যাকচার লাইন দেখানো হচ্ছে আফটার মিনিমাল ট্রমা। সো ইভেন দেখা যাবে নর্মাল হয়তো বা স্ট্যান্ডিং থেকে পেশেন্টের পড়ে গেছে, স্ট্যান্ডিং পজিশন থেকে ফল হলো, নর্মাল ফলে দেখা যাবে পেশেন্টের ফ্র্যাকচার হয়ে যাবে। ইভেন ডিউরিং বার্থের সময় অনেক সময় দেখা যাবে উইদাউট এনি শোল্ডার ডিস্টোসিয়া, কোনো রকম নর্মাল ভেজাইনাল ডেলিভারি হচ্ছে, সেক্ষেত্রেও দেখা যাবে পেশেন্টের ফ্র্যাকচার আছে। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট characteristic finding. Then another important characteristic finding is the blue sclera. So এখানে এই ছবিতে দেখা যাচ্ছে ব্লু স্ক্লেরা। এটা কেন? ডিউ টু ট্রান্সলুসেন্ট কানেকটিভ টিস্যু ওভার দ্য করয়েডাল ভেন্স। আমরা এখানে ভেন্সের কালারটা দেখা যাচ্ছে বিকজ অফ দ্য ট্রান্সলুসেন্ট কানেকটিভ টিস্যু। সো আমরা জানি হচ্ছে এর আগে আমরা পড়ছি টাইপ 1টা কোথায় থাকে, টাইপ 1 থাকে হচ্ছে কর্নিয়াতে। হ্যাঁ, সো তাহলে টাইপ 1 কোলাজেনের কালারটা হচ্ছে সাদা। তো যদি যখন টাইপ 1 কোলাজেনটা যদি থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এটা সাদা হয়ে থাকতো। তো যেহেতু টাইপ 1 কোলাজেনটা নাই, এখন হচ্ছে এটা কর্নিয়াটা ট্রান্সলুসেন্ট হয়ে থাকে। সো ট্রান্সলুসেন্ট হয়ে থাকার কারণে পিছনে যে করয়েডাল ভেনগুলো থাকবে ওগুলো দেখা যাবে, সো হুইচ উইল মেক ব্লু স্ক্লেরা। নেক্সট হচ্ছে সাম ফর্মস হ্যাভ টুথ অ্যাবনর্মালিটিস including opalescent teeth that wear easily due to lack of dentin, which we can say dentinogenesis imperfecta. তারপর নেক্সট অ্যানাদার ফাইন্ডিং হচ্ছে কানেকটিভ টিস্যু হেয়ারিং লস, ফর এক্সাম্পল অ্যাবনর্মাল অসিকস, যেমন হচ্ছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস। এই বোনসগুলোতে আমাদের হচ্ছে অসিকলসগুলো আমাদের হিয়ারিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। সো সেই ক্ষেত্রে এই বোনগুলো যদি ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে পেশেন্টের কি হবে, পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, কন্ডাক্টিভ হিয়ারিং লস নিয়ে। ওকে, আর may be confused with child abuse. So অনেক সময় চাইল্ড অ্যাবিউজের পেশেন্টরাও কিন্তু ফ্র্যাকচার নিয়ে আসে। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদেরকে অবশ্যই এটা ডায়াগনোসিস করার আগে চাইল্ড অ্যাবিউজের হিস্ট্রি নিতে হবে, কিংবা এটাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে রাখতে হবে এবং এক্সক্লুড করার পর তারপর আমরা মোটামুটি এটা শিওর হতে পারি এটা অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। আর এই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কিভাবে দিব, ট্রিট উইথ বিসফসফোনেট টু ডিক্রিজ দ্য ফ্র্যাকচার রিস্ক। আর পেশেন্ট ক্যান্ট বাইট, সো এটা হচ্ছে নিমোনিক bite, B as in bones, which is associated with multiple fracture, I as in blue sclera, teeth as in dental imperfections, and ear as in hearing loss. Okay, তারপর হচ্ছে Ehlers-Danlos syndrome. সো আমরা এখন ডিটেইল পড়বো এই ডিজিজটা সম্পর্কে। সো এখানে কি হচ্ছে, ফল্টি কোলাজেন সিনথেসিস কজিং হাইপার এক্সটেন্সিবল স্কিন। আমরা পড়ছি এর আগে, যেহেতু এখানে কি হচ্ছে কোলাজেনটা সলিবল থাকতেছে, এটা ইনসলিবল ট্রোপোকোলাজেনে কনভার্ট হতে পারছে না, যার কারণে কোলাজেনটা এখানে রিজিড হচ্ছে না, ক্রস লিঙ্কিংটা হয় না। সো ক্রস লিঙ্কিং না হলে কোলাজেনটা ল্যাক্স হয়ে থাকবে। সো যার কারণে পেশেন্টের কি থাকবে, হাইপার এক্সটেন্সিবল স্কিন থাকবে, দ্যাট শোন ইন দ্য পিকচার এ, hypermobile joint which is shown in the picture B, and tendency to bleed, easy bruising এগুলো থাকবে, যেহেতু কোলাজেনটা হচ্ছে এখানে খুবই ফ্রেজাইল থাকবে। সো যার কারণে ইজিলি হচ্ছে একটু ট্রমাতেই দেখা যাবে ব্রুইজিং হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে এহলার্স-ডানলস সিনড্রোম কিন্তু আবার মাল্টিপল টাইপ আছে অ্যাকর্ডিং টু দ্য কজ। সো ইনহেরিটেন্স অ্যান্ড সিভিয়ারিটি ভ্যারি। সো অ্যাকর্ডিং টু দ্য কজ তাহলে ইনহেরিটেন্সটাও ভ্যারি করে, সিভিয়ারিটিটাও ভ্যারি করে। সো ক্যান বি অটোজোমাল ডমিনেন্ট অর রেসেসিভ, তার মানে দুইটা প্যাটার্নই হতে পারে, ইনহেরিটেন্স প্যাটার্ন, ডমিনেন্টও হতে পারে কিংবা রেসেসিভও হতে পারে, and may be associated with joint dislocation, berry and aortic aneurysms, and organ rupture. So আমরা জানি হচ্ছে টাইপ 3 কোলাজেনটা ইম্পর্টেন্ট ফর আর্টারিজ, ব্লাড ভেসেলস। সো সেই ক্ষেত্রে পেশেন্টের এই ফিচারগুলো থাকতে পারে। যদি টাইপ 3 কোলাজেনের ডিফেক্ট হয় সেক্ষেত্রে বেরি, অ্যাওর্টিক অ্যানিউরিজম হতে পারে,
কিংবা আদার্স অর্গান রাপচার এগুলো হতে পারে। তাহলে এখন টাইপসগুলো যদি আমরা পড়ি, প্রথমে হচ্ছে হাইপার মোবিলিটি টাইপ, এবং এটাই হচ্ছে মোস্ট কমন টাইপ। সো হাইপার মোবিলিটি টাইপে হচ্ছে মোস্ট কমন টাইপ, এবং এখানে কি থাকবে, পেশেন্টের জয়েন্টগুলো ইনস্টেবল থাকবে, জয়েন্ট স্টেবিলিটি। এরপর হচ্ছে ক্লাসিক্যাল টাইপ। ক্লাসিক্যাল টাইপে কি থাকবে, পেশেন্টের জয়েন্ট এন্ড স্কিন সিমটমস থাকবে, and this is caused by mutation in the type 5 collagen. So এই type 5 collagenটা কিন্তু আমরা ওখানে ডিটেইলড পড়ি নাই, যেহেতু এটা খুব বেশি কমন না, টাইপ 1 to 4 হচ্ছে সবচেয়ে কমন। সো টাইপ 5 কোলাজেনে যদি মিউটেশন হয় তখন হচ্ছে ক্লাসিক্যাল টাইপ অফ এহলার-স্টেনলার সিনড্রোম হবে, এবং এখানে কি হবে, পেশেন্টের জয়েন্ট আর স্কিন সিমটমস নিয়ে প্রেজেন্ট করবে। সো ফর এক্সাম্পল, কোলাজেন টাইপ 5 কোলাজেনের কোন কোন জিনে মিউটেশনটা হতে পারে, যেমন কোলাজেন 5A1 and কোলাজেন 5A2। নেক্সট হচ্ছে ভাস্কুলার টাইপ, which is due to type 3 collagen defect. So vascular type এর ক্ষেত্রে কি হবে, fragile tissues including the vessels, for example aorta, muscles and organs that are prone to rupture. For example, patient might have gravid uterus. This is due to mutation in the type 3 pro-collagen. Pro-collagen যদি মিউটেশন হয়, তার মানে এখানে pro-collagen মিউটেশন হওয়ার কারণে N এবং C টার্মিনাসটা কিন্তু pro-collagen থাকে, রাইট? সো সেই ক্ষেত্রে যদি pro-collagen মিউটেশন হয়, pro-collagen পেপটাইডেস এনজাইমটা কিন্তু কাজ করতে পারবে না, pro-collagenের উপর কাজ করতে না পারলে কি হবে, there will be no cleaving of N and C terminal, and that will lead to formation of a soluble collagen. So that is happening in the vascular type. Okay, so for example, তাহলে type 3 pro-collagenের মধ্যে এক্সাম্পল হচ্ছে collagen 3A1, and can be caused by pro-collagen peptidase deficiency, যেটা আমরা আগে অলরেডি পড়ছি। সো এই যে এই কজগুলো যেগুলো পড়ছে, এগুলো সবই হচ্ছে জেনেটিক কজ ডিউ টু মিউটেশন, জিন মিউটেশনের কারণে। আর যদি মিউটেশন না থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র যদি এই এনজাইমটা ডেফিসিয়েন্ট থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ডিজিজটা হতে পারে। ওকে, তারপর হচ্ছে ম্যানকিস ডিজিজ, যেটা আমরা একদম লাস্টে ক্রস লিঙ্কিং এর ক্ষেত্রে পড়ছি, which is mediated by the lysyl oxidase enzyme in presence of the cofactor copper. তাহলে ডিটেইলস যদি পড়ি, এখানে হচ্ছে this is an X-linked recessive disorder. So X-linked recessive, that means the patient will be male. So এটা মাথায় রাখতে হবে যখন ক্লিনিক্যাল ভেনিটগুলো আমরা পড়বো, আমাদের সেক্স এটা হচ্ছে সেক্সটা জানা খুবই ইম্পর্টেন্ট, মেল নাকি ফিমেল। সো তাহলে ম্যানকি ডিজিজটা হচ্ছে X-linked recessive connective tissue disease caused by impaired copper absorption and transport due to defective Menkes protein ATP7A. ওকে, তাহলে এখানে আমাদের হচ্ছে কপার ট্রান্সপোর্টেশন যে প্রোটিনটা থাকে আমাদের বডিতে, ওই ট্রান্সপোর্টেশন প্রোটিনটাতে ডিফেক্ট হচ্ছে, ওখানে মিউটেশন হচ্ছে। সো ওই মিউটেশনের কারণে কি হচ্ছে, কপারটা অ্যাবজর্পশন হচ্ছে না। তার মানে আমি যাই কপার খাবারের সাথে খাচ্ছি কিংবা নিচ্ছি, পুরোটাই কিন্তু চলে যাচ্ছে ফিচেসের সাথে, এটা আমার বডিতে অ্যাবজর্ব হচ্ছে না। সো যার কারণে কি হবে, পেশেন্টের কপার না থাকার কারণে লাইসিল অক্সিডেজও কাজ করতে পারবে না, সো কোলাজেনের ক্রস লিঙ্কিংটাও হবে না। সো তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিন আছে, যেটা হচ্ছে ATP7B. সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ATP7A অ্যান্ড ATP7B? সো ATP7B জিন মিউটেশনের কারণে কিন্তু আরেকটা ডিজিজ হচ্ছে, যেটা হচ্ছে উইলসন ডিজিজ। আর উইলসন ডিজিজে কি হয়, ওখানে হচ্ছে উল্টা, ওখানে হচ্ছে পুরো বডিতে আমার কপারটা বিল্ড আপ হচ্ছে। সো তার মানে উইলসন ডিজিজে আমার কপার এক্সেস হচ্ছে, আর ম্যানকিস ডিজিজের ক্ষেত্রে আমার কপারটা অ্যাবসেন্ট থাকে। সো তাহলে এটা আমরা মনে রাখবো কিভাবে, মনে রাখার জন্য আমরা করতে পারি, ATP7A এর সাথে অ্যাবসেন্ট কপার, আর ATP7B এর সাথে হচ্ছে কপার বিল্ড আপ। ওকে, সো তাহলে এখন আমরা আবার ম্যানকিস ডিজিজে আসি। আর ম্যানকিস ডিজিজে কি হচ্ছে, leads to decreased activity of the lysyl oxidase, এই যে এনজাইমটা, which is important for cross linking of the collagen. So copper is a necessary cofactor, so যেহেতু কপার নাই, অ্যাবসেন্ট, সেই ক্ষেত্রে লাইসিল অক্সিডেজের অ্যাক্টিভিটিটাও ডিক্রিজ হবে, which will lead to defective collagen cross linking. সো তার মানে কোলাজেনটা ক্রস লিঙ্ক করবে না, এবং ক্রস লিঙ্ক না করলে কি হবে, কোলাজেনটা রিজিড হবে না, স্ট্রং হবে না। তাহলে আমাদের ক্লাসিক্যাল ফাইন্ডিংস কি কি থাকবে, রেজাল্টস ইন ব্রিটল কিঙ্কি হেয়ার, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিলে, হাইপোটোনিয়া, ইনক্রিজড রিস্ক অফ সেরেব্রাল অ্যানিউরিজম। ওকে, সো এই গেল হচ্ছে ম্যানকি ডিজিজ। নেক্সট কাম টু দ্য ইলাস্টিন। সো আমাদের কোলাজেন প্রোটিন সম্পর্কে মোটামুটি ডান, কোলাজেনের কারণে কি কি ডিজিজ হলো সেটাও আমরা পড়ছি। এখন আমরা নেক্সট অ্যানাদার প্রোটিনে আসি, ইম্পর্টেন্ট প্রোটিন, যেটা হচ্ছে ইলাস্টিন। সো হোয়াট ইজ ইলাস্টিন?
So elastin is a stretchy protein within the skin, lungs, large arteries, elastic ligaments, vocal cords, epiglottis, ligamenta flava, which connect vertebra, and it makes it relaxed and stretched conformation. So এই সবগুলো স্ট্রাকচারে কিন্তু আমাদের কোথায় কি থাকে, ইলাস্টিন থাকে। ওকে, তাহলে ইলাস্টিনের কি, ইলাস্টিনটা composed of what kind of protein is present in elastin? So elastin is rich in non-hydroxylated proline, glycine and lysine residues versus the hydroxylated residues of the collagen. Very important. So তাহলে ইলাস্টিনেও কিন্তু আমার গ্লাইসিন, প্রোলিন, লাইসিন এগুলো আছে, কিন্তু এরা সবাই নন হাইড্রোক্সিলেটেড। এখানে হাইড্রোক্সি গ্রুপটা অ্যাড হয় না, যেটা কোলাজেনের ক্ষেত্রে হয়েছিল। কোলাজেন ওয়াজ হাইড্রোক্সিলেটেড। ওকে, সো অ্যানাদার থিং ইজ ট্রোপোএলাস্টিন উইথ ফাইব্রিলিন স্ক্যাপফোল্ডিং। সো এই যে ইলাস্টিনটাকে আবার স্ক্যাপফোল্ড করবে কে, ইলাস্টিনের চারপাশে একটা শ্বেতের মতো তৈরি করবে কে, ফাইব্রিলিন। ফাইব্রিলিন হচ্ছে অ্যানাদার প্রোটিন। তো যখনই ফাইব্রিলিন এসে ইলাস্টিনকে হচ্ছে কভার করবে, কিংবা এটার চারপাশে একটা শ্বেতের মতো তৈরি করবে, তখন ওটাকে আমরা কি বলি, ট্রোপোএলাস্টিন। সো তারপর হচ্ছে ক্রস লিঙ্কিং occurs extracellularly via lysyl oxidase and gives elastin its elastic properties. তো এটা হচ্ছে মোটামুটি সেম এজ কোলাজেন। কোলাজেনের ক্ষেত্রেও ক্রস লিঙ্কিং হয়েছে, এবং এটার ক্ষেত্রেও ক্রস লিঙ্কিং হচ্ছে, সেম এনজাইম লাইসিল অক্সিডেজ। এবং এই ক্রস লিঙ্কিং এর মাধ্যমে তাহলে কি হচ্ছে, ইলাস্টিনের যে ইলাস্টিন প্রপার্টি, ইলাস্টিক যে প্রপার্টিটা আছে, ওটা হচ্ছে ক্রস লিঙ্কিং এর মাধ্যমে হয়ে থাকে। And broken down by the enzyme elastase, which is normally inhibited by alpha-1 antitrypsin. So তার মানে ইলাস্টিনকে আবার কে ব্রেকডাউন করে, ইলাস্টেজ। আবার ইলাস্টেজকে কে প্রিভেন্ট করে, কে ইনহিবিট করে, alpha-1 antitrypsin। তার মানে alpha-1 antitrypsinটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু ও ইলাস্টেজকে ইনহিবিট করবে, আদারওয়াইজ আমাদের বডিতে যতগুলো ইলাস্টিন আসবে সবগুলাই হচ্ছে ব্রোকেন ডাউন হয়ে যাবে। এখন কোনো পেশেন্টের যদি alpha-1 antitrypsin ডেফিসিয়েন্সি থাকে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ইলাস্টেজটা হচ্ছে আনঅপোজলি, এটা হচ্ছে কনস্টিটিউটিভলি কাজ করে ইলাস্টিনকে ব্রেক ডাউন করবে। সো তাহলে কি হচ্ছে, alpha-1 antitrypsin deficiency results in unopposed elastase activity which can cause chronic obstructive pulmonary disease. যেহেতু আমাদের ইলাস্টিনটা হচ্ছে আমাদের লাংসের জন্য ইম্পর্টেন্ট একটা প্রোটিন, স্পেশালি আমাদের লাংসের হচ্ছে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি, যেটা এটার জন্য ইলাস্টিনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের অ্যালভিওলারের জন্য। সো সেই ক্ষেত্রে কি হবে, যদি ইলাস্টিনটা ব্রেক ডাউন হয়ে যায়, তখন কি হবে, পেশেন্টের হচ্ছে অ্যালভিওলারগুলো হচ্ছে ডাইলেটেড হয়ে থাকবে, যেটা আলটিমেটলি কি করবে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সো এগুলো আমরা ডিটেলটা আরও পড়বো রেসপিরেটরি চ্যাপ্টারে। ওকে, সো তাহলে ইলাস্টিন তো মোটামুটি পড়া হলো। সো এখানে আমরা যদি দেখি ইলাস্টিনটা কিভাবে থাকে, প্রথমে হচ্ছে যখন রিল্যাক্স থাকে তখন কিন্তু প্রত্যেকটা ইলাস্টিন সিঙ্গেল মনোমার হিসেবে স্ক্যাটার্ড থাকে, কিন্তু যখন আবার স্ট্রেচ করে তখন কি হয়, ক্রস লিঙ্কিং হয়, প্রত্যেকটা ইলাস্টিন মনোমারের মধ্যে ক্রস লিঙ্কিং হয়। সো এই যে এইভাবেই হচ্ছে, তাহলে ক্রস লিঙ্কিং এর মাধ্যমে ইলাস্টিনটা ইলাস্টিক প্রপার্টিটা গেইন করে। ওকে, তাহলে এখানে আবার তো তাহলে আমরা এখানে যদি পড়ি, ইলাস্টিন আর কোলাজেনের মধ্যে যদি আমরা একটু ডিফারেন্সিয়েট করতে চাই, সো কোলাজেনটা কি ছিল, আমাদের একটা ট্রিপল পেপটাইড স্ট্রাকচার ছিল, গ্লাই এক্স ওয়াই, বাট ইলাস্টিন ইজ নট গ্লাই এক্স ওয়াই স্ট্রাকচার, মানে এটা হচ্ছে হাইড্রোক্সিলেটেড না, এবং ইটস নট এ ট্রিপল হেলিক্যাল স্ট্রাকচার, অ্যান্ড ইট এক্সিবিটস দিস মুভস ইন ক্রস লিঙ্কিং লাইক same as collagen. এটা হচ্ছে ক্রস লিঙ্কিংটাকে এক্সিবিট করবে বাই দ্য এনজাইম লাইসিল অক্সিডেজ, and this elastin is stabilized by fibrillin. Fibrillin forms the sheath around the elastins, যেটা আমরা এখানে পড়ছি, ট্রোপোএলাস্টিন with fibrillin scaffolding. So fibrillinটা হচ্ছে ইলাস্টিনটাকে স্ট্যাবিলাইজ করতে হেল্প করবে by giving a sheath around the elastin and contains lots of lysine. আচ্ছা, আমরা কোলাজেনের ক্ষেত্রে কি পড়ছি, কোলাজেনের ক্ষেত্রে কিন্তু অ্যাবান্ডেন্ট ছিল গ্লাইসিন, কিন্তু ইলাস্টিনের ক্ষেত্রে অ্যাবান্ডেন্ট স্ট্রাকচার কোনটা, অ্যাবান্ডেন্ট অ্যামিনো অ্যাসিড কোনটা, লাইসিন। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, সো এখন হোয়াট ইজ দ্য অ্যাসোসিয়েটেড ডিজিজ উইথ ইলাস্টিন ডেফিসিয়েন্সি অর ডিফেক্টিভ ইলাস্টিন? এর আগে আমরা একটা বললাম সিওপিডি হতে পারে, যেহেতু যদি কারো alpha-1 antitrypsin deficiency থাকে। So another disease which is associated with elastin deficiency is Williams syndrome. So Williams syndromeটা কি? Williams syndrome is a multi-system disorder characterized by cardiovascular disease, which is
characterized by elastin arteriopathy, most often manifesting as supravalvular aortic stenosis. So খুবই ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিং, ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক আমি বলতে পারি হলমার্ক ফর উইলিয়ামস সিনড্রোম হচ্ছে এদের সুপ্রাভালভুলার aortic stenosis থাকবে, এবং এটা হচ্ছে ডিউ টু ডিফেক্টিভ ইলাস্টিন। আর কি কি থাকবে? ডেভেলপমেন্টাল ডিলে থাকবে, ইউজুয়ালি মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, স্পেসিফিক কগনিটিভ প্রোফাইল, তারপর হচ্ছে ইউনিক পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স, এটাও অ্যানাদার হলমার্ক, যেটা হচ্ছে এই বাচ্চাগুলো ইউজুয়ালি খুবই ফ্রেন্ডলি থাকে, ইভেন স্ট্রেঞ্জারদের ক্ষেত্রে প্রতিও তারা খুবই ফ্রেন্ডলি থাকে। তারপর হচ্ছে আউটস্পোকেন থাকে, এক্সট্রোভার্ট থাকে। তারপর আর কি কি ফাইন্ডিংস থাকবে, যেমন হচ্ছে কানেকটিভ টিস্যু অ্যাবনর্মালিটিস, growth abnormalities, other endocrine manifestations and distinctive faces, এটা হচ্ছে another একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং, যেটাকে আমরা বলতে পারি এলফিস ফেসেস। এটা গুগল করলে এই ধরনের ছবিগুলো দেখা যাবে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং অফ উইলিয়ামস সিনড্রোম। Our additional manifestation can include sleep problem, ocular issues, hearing loss, dental problem, GI difficulties, urinary tract abnormalities, musculoskeletal issues. But the important hallmark যেটা আমরা আগে বলছি প্রথমে হচ্ছে supravalvular aortic stenosis, এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। আর আদার্স এর মধ্যে আছে হচ্ছে distinctive facial appearance, unique personality that combines over friendliness, তারা খুবই ফ্রেন্ডলি থাকেন, হাই লেভেলস অফ এমপ্যাথি উইথ এংজাইটি। ওকে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে মারফান সিনড্রোম। ওকে, আমরা তাহলে মোটামুটি ইলাস্টিন ইজ ডান। নাও লেটস come to the Marfan syndrome. What is the clinical presentation and pathophysiology? So Marfan syndrome is an autosomal dominant connective tissue disorder with variable expression affecting the skeleton, heart and eyes. So mainly হচ্ছে skeleton, bones, heart and eyes. Okay, so what is variable expression? Variable expression টা হচ্ছে patient with the same genotype have varying phenotypes. তার মানে হচ্ছে সাপোজ একটা পেশেন্টের দুইটা পেশেন্টের ক্ষেত্রে তাদের জেনেটিক্যালি ডিফেক্টটা কিন্তু সেম, যেমন তাদের যে জেনেটিক ডিফেক্টটা আছে সেটার কারণে মারফান সিনড্রোম ফেনোটাইপটা হবে কি মারফান সিনড্রোম, দুজনেরই মারফান সিনড্রোম হবে। কিন্তু দেখা যাচ্ছে একজনের মারফান সিনড্রোম খুবই মাইল্ড, একজনের প্রেজেন্টেশন খুবই মাইল্ড, আবার অন্যজনের প্রেজেন্টেশন খুবই সিভিয়ার। সো এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল এক্সপ্রেশন, যদিও বা জেনোটাইপ সেম কিন্তু ফেনোটাইপটা সেম না, মানে ভ্যারি করছে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাসিম্পটোম্যাটিক, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে খুবই মাইল্ড হলেও খুবই মাইল্ড, আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে খুবই সিভিয়ার। ওকে, সো এখন এটা কেন হচ্ছে? ডিউ টু FBN1 জিন মিউটেশন অন ক্রোমোজোম 15। তো দুইটাই এফ, এইভাবে এটা আমাদের জন্য মনে রাখতে ইজি হবে। FBN1 জিন মিউটেশন এবং কোন পজিশন হচ্ছে ক্রোমোজোম 15 রেজাল্টস ইন ডিফেক্টিভ ফাইব্রিলিন 1। এখানে তাহলে প্রবলেমটা কোথায়? ফাইব্রিলিন 1-এ। ফাইব্রিলিনটা আমরা আগে কোথায় পড়ছি? এখানে পড়ছি ইলাস্টিনে। ইলাস্টিনটাকে জেন সার্কেল করে রাখে, স্ক্যাফোল্ড করে রাখে, ওখানে কিন্তু ফাইব্রিলিনের একটা ইম্পর্টেন্ট রোল আছে। সো তার মানে এখন যদি ফাইব্রিলিন 1-এ যদি কোনো ডিফেক্ট থাকে, কোনো প্রবলেম থাকে, তখন কি ডিজিজ হবে? তখন হবে হচ্ছে মারফান সিনড্রোম। ওকে, তাহলে ফাইব্রিলিন 1 is a glycoprotein that forms the sheath around elastin and sequesters TGF beta. So TGF beta হচ্ছে গিয়ে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রোটিন, যেটা কি করবে? এটা হচ্ছে একটা পলিপেপটাইড দ্যাট, এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল এমব্রায়োজেনেসিসে রোল প্লে করে, হোমিওস্ট্যাসিসে রোল প্লে করে, অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হিসেবে কাজ করে, তারপর হচ্ছে সেল সাইকেল রেগুলেশনও পার্টিসিপেট করে, সেল এপোপ্টোসিস, এই সব ক্ষেত্রে কিন্তু টিজিএফ বিটাটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর কোনো কারণে যদি ডিসফাংশন হয় সেক্ষেত্রে কি হবে? টিস্যু ফাইব্রোসিস হবে। ওকে, সো তাহলে এইটাই হচ্ছে ফাইব্রিলিন 1-এর কাজ। এটা হচ্ছে একদিক দিয়ে কি করে? ইলাস্টিনের চারপাশে একটা শেড তৈরি করে ইলাস্টিনটাকে স্ট্যাবিলাইজ করে, আবার হচ্ছে টিজিএফ বিটাকে সিকোয়েস্টার করে। তাহলে আচ্ছা, এখানে ফাইব্রিলিন 1 সম্পর্কে আমরা আরেকটু পড়ি ডিটেইলড। Okay, so fibrillin is not related to collagen. It stabilizes elastin, যেটা আমরা পড়ছি, আমরা জানি যে এটা কোলাজেন না, এটা জাস্ট ইলাস্টিনটাকে স্ট্যাবিলাইজ করে। এবং মারফান সিনড্রোম an autosomal dominant disorder caused by mutation in the FBN1 gene encoding fibrillin 1. So এই যে FBN1 জিনে মিউটেশন হচ্ছে এবং এই জিনটা এনকোড করে কোন প্রোটিনটাকে? ফাইব্রিলিন 1 গ্লাইকোপ্রোটিনকে এটা এনকোড করে। সো এ মেইন কম্পোনেন্ট অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স মায়োফাইব্রিল, এবং
ফাইব্রিলিন 1টা কিন্তু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের যে মায়োফাইব্রিলটা আছে ওইটার একটা মেইন কম্পোনেন্ট। তাহলে মায়োফাইব্রিলের জন্য আমাদের ফাইব্রিলিন 1টা খুবই ইম্পর্টেন্ট। সো যদি ফাইব্রিলিন 1-এ কোনো প্রবলেম থাকে, ডিফেক্টিভ প্রোডাকশন হয়, সেক্ষেত্রে কি হবে, মায়োফাইব্রিলসগুলোও অ্যাফেক্টেড হবে। এখন তাহলে আমরা দেখি মায়োফাইব্রিল কোথায় থাকে। সো মায়োফাইব্রিলস আর অ্যাবান্ডেন্ট ইন ব্লাড ভেসেল, স্পেশালি aortic media, periosteum, suspensory ligament of the lens. So fibrillin 1 provides support to the elastic fibers and helps maintain connective tissue integrity. It also regulates extracellular matrix remodeling by binding to and sequestering the transforming growth factor beta. তাহলে এটা হচ্ছে এই কাজগুলো করতেছে। আবার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স রিমডেলিং এ ওইটা পার্টিসিপেট করে বাই বাইন্ডিং এবং সিকোয়েস্টারিং দ্য টিজিএফ বিটা। সো তার মানে মায়োফাইব্রিল যে এরিয়াগুলোতে প্রিডমিনেন্টলি থাকে, অ্যাবান্ডেন্টলি থাকে, ওই প্রবলেমগুলাই নিয়ে কিন্তু প্রেজেন্ট করবে মারফান সিনড্রোমের পেশেন্ট। তাহলে আমরা যদি একটু দেখি কি প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করবে। ফাইন্ডিংস হচ্ছে পেশেন্টের টল উইথ লং এক্সট্রিমিটিস, পেশেন্ট হচ্ছে গিয়ে টল থাকবে উইথ লং এক্সট্রিমিটিস, যেহেতু পেরিওস্টিয়ামে থাকে মায়োফাইব্রিলস। এরপর হচ্ছে চেস্ট ওয়াল ডিফর্মিটিস থাকবে। এই ডিফর্মিটিসের মধ্যে দুই ধরনের ডিফর্মিটি থাকতে পারে, ইদার প্যাকটাস ক্যারিনেটাম অর ইউ ক্যান সে পিজন চেস্ট অর প্যাকটাস এক্সক্যাভেটাম। সো ক্যারিনেটাম হচ্ছে যেটা হচ্ছে চেস্টটা আউটওয়ার্ড বাল্জ হয়ে থাকবে, আর এক্সক্যাভেটাম হচ্ছে উল্টা, যেখানে চেস্টটা হচ্ছে ভিতর দিকে কনকেভ হয়ে থাকবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পিকচার দেখানো হচ্ছে, এখানে কনকেভ হয়ে আছে, তার মানে দিস ইজ দ্য এক্সাম্পল অফ প্যাকটাস এক্সক্যাভেটাম। আর ক্যারিনেটামটা হচ্ছে উল্টা, এখানে ওটাতে হচ্ছে আউটওয়ার্ড, এভাবে বাইরের দিকে দেখতে পাখির মতো মনে হবে, বাইরের দিকে বাল্জড হয়ে থাকবে। ওকে, আর কি ফিচার থাকবে পেশেন্টের? হাইপারমোবাইল জয়েন্টস, লং ট্যাপারিং ফিঙ্গার্স অ্যান্ড টোজ which is termed as arachnodactyly, cystic medial necrosis of aorta, very important, cystic medial, আমাদেরকে মনে রাখতে হবে এটা medial necrosis হচ্ছে। So cystic medial necrosis of aorta, aortic root aneurysm, rupture or dissection, and this is the most common cause of death. So মারফান সিনড্রোমের পেশেন্টের যদি ডেথ হওয়ার কোনো চান্স থাকে সেটা হচ্ছে এই রিজনে, either due to aortic root aneurysm, rupture or dissection. আদার কি থাকবে? ফিচার মাইট্রাল ভালভ প্রোলাপস থাকতে পারে, ইনক্রিজড রিস্ক অফ স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। ওকে, তাহলে নেক্সট হচ্ছে হোয়াট ইজ হোমোসিস্টেনিউরিয়া। সো এখানে মারফান সিনড্রোমের পরে আবার হোমোসিস্টেনিউরিয়া কেন আসলো? কারণ হচ্ছে হোমোসিস্টেনিউরিয়ার ফিচার ক্লাসিক্যাল ফাইন্ডিংসগুলো কিন্তু এক্স্যাক্টলি সেম অ্যাজ মারফান সিনড্রোম, একদমই সিমিলার। তো তাহলে আমরা কিভাবে এটা ডিফারেন্সিয়েট করব সেটাই হচ্ছে এখানে আলোচনা করা হচ্ছে। তো প্রথমে আমরা এখানে দেখি হোমোসিস্টেনিউরিয়া সম্পর্কে কি বলছে। So homocystinuria is the most common inborn error of methionine metabolism. So এটা হচ্ছে methionine metabolism এর একটা প্রবলেম, এরর। এই এররের কারণে ডিজিজটা হচ্ছে। So most patients present at age 3 to 10, 3 থেকে 10 বছরের মধ্যে, with ectopia lenitis, যেটা হচ্ছে dislocated lens. So ectopia lenitis এটা কিন্তু মারফান সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রেও থাকে। সো আমরা এটা পড়বো, ডিফারেন্সিয়েট করব কিভাবে আমরা এটা বুঝবো যে এটা হোমোসিস্টেনিউরিয়া নাকি মারফান সিনড্রোম। তাহলে হোমোসিস্টেনিউরিয়া মোস্ট কমনলি ডিউ টু cystathionine synthase deficiency leading to homocysteine buildup. So তাহলে homocystinuria is most commonly due to cystathionine synthase deficiency leading to homocysteine buildup. So তার মানে এই যে হোমোসিস্টিনটা হচ্ছে cystathionine সিনথেসের মাধ্যমে cystathionine কনভার্ট হবে, এবং যদি cystathionine সিনথেসটা না থাকে সেক্ষেত্রে কি হবে, হোমোসিস্টিনটা মেটাবোলাইজ হতে পারবে না এবং এটা আমাদের বডিতে বিল্ড আপ করবে। তাহলে cystathionine সিনথেস এনজাইমের কাজ কি? So is an enzyme that requires pyridoxine, vitamin B6 as a cofactor. So এই cystathionine সিনথেস কিন্তু আবার একা কাজ করে না, এনজাইমের সাথে আবার আমার একটা কোফ্যাক্টর লাগবে যেটা হচ্ছে ভিটামিন B6। তার মানে এই যে হোমোসিস্টেনিউরিয়া ডিজিজটা ইদার ডিউ টু এনজাইমেটিক ডেফিসিয়েন্সির কারণেও হতে পারে, কিংবা কারো যদি ভিটামিন B6 ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রেও কিন্তু হোমোসিস্টেনিউরিয়া হতে পারে। আর approximately 50% of affected patients respond to high doses of pyridoxine, which improves the residual enzymatic activity and reduces the plasma homocysteine level. So কারো যদি হোমোসিস্টিন cystathionine সিনথেসটা একদম টোটালি অ্যাবসেন্ট না থেকে যদি কিছু পরিমাণও যদি থাকে
মানে আমি কাইন্ড অফ বলতে পারি যে যদি ডেফিসিয়েন্সি থাকে সেই ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে কিন্তু ওই পেশেন্টকে যদি আমি পাইরোক্সিন দিয়ে ট্রিট করি তখন এনজাইমের অ্যাক্টিভিটিটা বেড়ে যে রেসিডুয়াল এনজাইমগুলো আছে যদিও বা তারা কম কিন্তু তাদের অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। তো এইভাবে অ্যাক্টিভিটি বাড়ানোর মাধ্যমে কিন্তু আমি প্লাজমা হোমোসিস্টিন লেভেলটাকে কমাতে পারবো। আর এডিশনাল ট্রিটমেন্ট আর কি আছে? এডিশনাল ট্রিটমেন্ট ইনক্লুডস ডায়েটারি রেস্ট্রিকশন অফ দ্য মিথায়োনিন। সো যেহেতু মিথায়োনিনের মেটাবলিজমের পরেই হোমোসিস্টিন তৈরি হয় সেই ক্ষেত্রে যাদের এই প্রবলেমগুলো থাকবে, যাদের হয়তো বা এনজাইম ডেফিসিয়েন্সি থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডায়েটারি রেস্ট্রিকশনও করতে হবে যাতে তারা মিথায়োনিন রিলেটেড ডায়েটগুলো কম খায়। ওকে, তারপর হচ্ছে গেল। তাহলে আমরা মোটামুটি বুঝলাম হোমোসিস্টিনিউরিয়াতে কি হচ্ছে, বডিতে হোমোসিস্টিনটা বিল্ড আপ হচ্ছে। তো তাহলে এখানে প্রেজেন্টেশন কি আসবে? প্রেজেন্টেশন সিমিলার টু মারফান সিনড্রোম, যেটা আমি বলছি একদম সিমিলার। উইথ পেকটাস ডিফর্মিটি থাকবে, টল স্ট্যাচার, ইনক্রিজ আর্ম টু হাইট রেশিও, ডিক্রিজ আপার টু লোয়ার বডি সেগমেন্ট রেশিও, এরাকনোডেকটাইলি, জয়েন্ট হাইপারলাক্সিটি, স্কিন হাইপারইলাস্টিসিটি, স্কোলিওসিস, ফেয়ার কমপ্লেকশন ভার্সাস মারফান সিনড্রোম। সো মোটামুটি সিমিলার প্রেজেন্টেশন। তো তাহলে ডিফারেন্সিয়েটিং ফাইন্ডিংসগুলো কি কি আছে এখানে? সো ডিফারেন্স হচ্ছে মারফান সিনড্রোম আর হোমোসিস্টিনিউরিয়া। প্রথমে আমরা ইনহেরিটেন্স প্যাটার্নটা দেখি। So inheritance pattern, Marfan syndrome is an autosomal dominant disorder. আর হোমোসিস্টিনিউরিয়া কি? autosomal recessive disorder. তারপর intellectual disability আছে কিনা? ইন্টেলেক্টের ক্ষেত্রে মারফান সিনড্রোমের ইন্টেলেক্ট নর্মাল, পেশেন্টরা ইউজুয়ালি ইন্টেলেকচুয়াল থাকে, কিন্তু হোমোসিস্টিনিউরিয়ার পেশেন্টের ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকে, ওদের ইন্টেলেক্টটা অনেক কম থাকে। আর ভাস্কুলার কমপ্লিকেশন কি কি থাকবে? এখানে আমরা তো আগেই পড়ছি মারফান সিনড্রোমের ক্ষেত্রে অ্যাওরটিক রুট ডাইলেশন, এবং এই অ্যাওরটিক রুট ডাইলেশন থেকে অ্যানিউরিজম হয়ে কিংবা রাপচার হয়ে ডাইসেকশন হয়ে পেশেন্টের মর্টালিটিটা অনেক বেড়ে যায়। আর হোমোসিস্টিনিউরিয়ার ক্ষেত্রে ভাস্কুলার কমপ্লিকেশন হচ্ছে থ্রম্বোসিস। তারপর হচ্ছে লেন্স ডিসলোকেশন, যেটা হচ্ছে একটোপিয়া লেনিটিস। সো একটোপিয়া লেনিটিস বোথ মারফান সিনড্রোম, হোমোসিস্টিনিউরিয়া দুই ক্ষেত্রে থাকবে, কিন্তু ওদের ডিরেকশনটা থাকবে ডিফারেন্ট। যেমন হচ্ছে মারফান সিনড্রোমের ক্ষেত্রে এটা কি থাকবে? আপওয়ার্ড অ্যান্ড টেম্পোরাল, মানে ল্যাটারালি। সো মারফান ফ্যান্স আউট। সো এটা খুবই নাইস একটা নিমোনিক, এটার মাধ্যমে আমরা মনে রাখতে পারি মারফান এর সাথে হচ্ছে ফ্যান্স আউট, মানে এটা বাইরের দিকে চলে যাবে, আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারাল। সো টেম্পোরাল মানে তো ল্যাটারাল, আপওয়ার্ড অ্যান্ড টেম্পোরাল, ফ্যান্স আউট। আর হোমোসিস্টিনিউরিয়ারটা হচ্ছে রিভার্স হবে, ডাউনওয়ার্ড অ্যান্ড নিজাল, তার মানে নিচে, মানে ইনার সাইডে থাকবে। ওকে, তারপর হচ্ছে এখানে কি লেখা হয়েছে? অ্যাওরটিক রুট ডাইলেশন। সো অ্যাওরটিক রুট ডাইলেশন থাকলে সেক্ষেত্রে কার্ডিয়াক কমপ্লিকেশন কি কি থাকবে? পেশেন্টের অ্যাওরটিক রিগার্জিটেশন থাকবে। সো অ্যাওরটিক রিগার্জিটেশন মেইনলি ডিউ টু মিক্সোমেটাস ডিজেনারেশন, মিক্সোমেটাস ডিজেনারেশনের কারণে হয়, প্লাস হচ্ছে অ্যাওরটিক ডাইসেকশন হতে পারে, ওটা কি জন্য হতে পারে? ডিউ টু সিস্টিক মিডিয়াল নেক্রোসিস। ওকে, আর থ্রম্বোসিস কেন হচ্ছে হোমোসিস্টিনিউরিয়াতে? So patients are at high risk for thromboembolic occlusion of both large and small vessels, especially those of the brain, heart and kidneys. So তার মানে ব্রেন, হার্ট এবং কিডনির ভেসেলসগুলোর হচ্ছে গিয়ে thromboembolic occlusion হওয়ার খুব বেশি চান্স থাকে in patients with homocystinuria. And thromboembolic complications are the major cause of morbidity and mortality in these patients. তো তার মানে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে, হোমোসিস্টিনিউরিয়ার পেশেন্টের ক্ষেত্রে মেজর কজ অফ মর্টালিটি অ্যান্ড মরবিডিটি হচ্ছে থ্রম্বোসিস, ভেসো অক্লুশন। আর অন্যদিকে মারফান সিনড্রোমের পেশেন্টের মর্টালিটি এবং মরবিডিটির কজটাই হচ্ছে অ্যাওরটিক রুট রাপচার কিংবা ডাইসেকশন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি, নেক্সট টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ।